আমাদের বাঁচানোর মতো আর কেউ নেই রাফা। নিজের প্রাণের লড়াই এবার আমাদের করতে হবে। আমাদের আপনজনগুলো আমাদের ছেড়ে চলে গেছে রাফা। এখন আল্লাহ ভরসা, তিনি আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। শুধু পা থামাস না, তাহলেই হবে। দীর্ঘ সময় দৌড়তে দৌড়তে ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছে দুইজনেই। শ্বাস ফুলে যাচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়া অনুভব করলো ওর ডান পায়ে ভীষণ ব্যথা আর ভেজা অনুভব করছে। হয়তো তখনকার ছেলেটি মায়াকে লাঠি ছুঁড়ে মারাই ওর পা কেটে রক্ত ঝরছে, কিন্তু তারপরও নিজের দৌড় কমালো না। মায়ার সঙ্গ ধরে রাফাও দৌড়তে দৌড়তে কান্না মিশ্রিত গলায় বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মায়া। যে কোনো সময় জ্ঞান হারাবো মনে হয়। আজকে আমাদের মৃত্যু নিশ্চিত। ওরা আমাদের ধরতে পারলে জানে মেরে ফেলবে। শরীরের ব্যথা আঘাতে ভয়ে চোখ দিয়ে পানি মায়াও পড়ছে, কিন্তু তারপরও হাল না ছেড়ে দৌড়াতে দৌড়াতে রাফাকে সাহস দিয়ে বলল, আল্লাহ ভরসা রাফা, হাল ছাড়িস না। আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। তারপরেও আজ যদি মরতে হয় তাহলে ইজ্জত সম্মানে মরবো, কিন্তু তারপরেও এসব নোংরা জঙ্গিদের হাতে ইজ্জত খোয়াবো না। আয়। সারি সারি পাহাড়ের বুক ঘেঁষে তৈরি করা যানবাহনের রাস্তা। রাস্তার দুই পাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক একটি পাহাড়, আবার সেই পাহাড়ের গায়ে হেলিয়ে উঠে আছে যেন অন্য একটি পাহাড়। ছোট বড় উঁচু নিচু অসংখ্য পাহাড়ের মেলা দেখা যায় দিনের আলোয় এই দিকটায়, কিন্তু রাতের আলোয় সেই পাহাড়গুলো ভয়ঙ্কর কালো ছায়া ছাড়া তেমন কিছুই দেখা বা বোঝা যায় না। এমন অন্ধকার রাতে দুই পাহাড়ের বুক ঘেঁষে মায়া রাফার হাত চেপে দৌড়চ্ছে উদ্দেশ্যবিহীন গন্তব্যে। আশেপাশে বাড়িঘর, মানুষজনের চিহ্ন পর্যন্ত নেই যে কারো কাছে সাহায্য চাইবে। আছে শুধু নিস্তব্ধ পাহাড়ের হাহাকার আর ছিছি পোকার শব্দ। অসংখ্য বনশিয়ালের খাঁক ছাড়া হুঙ্কারের ডাকও শোনা যাচ্ছে। এই অচেনা জায়গার নাম ঠিকানা লোকেশন কিচ্ছু জানা নেই মায়ার। এমনকি ওরা কোথায় আছে তাও জানে না। মায়া দৌড়তে দৌড়তে পেছন ফিরে দেখলো ছেলেগুলোর অবস্থা কোথায়। আহত ছেলেটাকে ঘিরে বেশ কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়। বাকি ছেলেগুলো এই দিকটায় এগিয়ে আসছে মায়াদের ধরতে। এইখান থেকেও মায়া ওদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে। সেই জন্য মায়া বুদ্ধি খাটিয়ে আর সোজা রাস্তা ধরে দৌড়ালো না, কারণ সোজা রাস্তা ধরে দৌড়ানো মানেই একটা সময় ছেলেগুলো হাতে সহজেই ধরা পড়ে যাওয়া হবে। পিচ ঢালা রাস্তায় মায়াদের সরাসরি দেখতে পারবে, সেই জন্য ওদের ধরাও সহজ হবে। কিন্তু পাহাড়ি রাস্তা ধরে দৌড়ালে ওদের খোঁজ পাওয়াই মুশকিল হবে। মায়াদের দেখতে না পারলে খোঁজা মুশকিল হবে বলেই মায়া সোজা রাস্তা থেকে পাহাড়ি রাস্তা ধরলো রাফাকে নিয়ে। অচেনা অজানা পাহাড়ের বুকে ছুটতে লাগলো অন্ধকারের মাঝে। কোথায় যাচ্ছে জানা নেই, কিন্তু এই রাতে পাহাড়ের মাঝেই কোথাও একটা আশ্রয় নিতে হবে ওদের, নয়তো বেশিক্ষণ দৌড়া করে দাঁড়া আর সম্ভব হবে না। অলরেডি দুজনের শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়ার আঘাতপ্রাপ্ত পায়ে আরো আঘাত পাচ্ছে পাহাড়ের উঁচু নিচু গর্তে আর গাছের ডালপালায় হোঁচট খেতে খেতে। দৌড়তে দৌড়তে পাহাড়ের মধ্যস্থতায় ছোট গুহায় সন্ধান পেতেই মায়া সেটাতে ঢুকে পড়লো রাফাকে নিয়ে। চেপে চেপে দুই বান্ধবী একত্রে বসতেই মায়া দ্রুত ছোট ছোট গাছপালা টেনে গুহার মুখ ডেকে দিল। ভয়, অস্থিরতা, আতঙ্কে দুজনেই সিটিয়ে বসলো। দীর্ঘ সময়ের দৌড়াদৌড়িতে শ্বাস ফুলে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে দুজনেই। এর মাঝে ছেলেগুলো দৌড়াদৌড়ি আর খাঁক ছেড়ে হুঙ্কারের শব্দ শোনা গেল গুহার সামনেই। আতঙ্কে রাফা কেঁদে উঠতেই মায়া দ্রুত ওর মুখ চেপে ধরলো ভয়ে। অন্ধকারের মাঝেই রাফার মুখ চেপে মায়া ওকে আটকালো শব্দ করা থেকে। একবার যদি কোনো কারণে ছেলেগুলো হাতে ধরা পড়ে তাহলে এবার আর প্রাণের রক্ষা হবে না। আতঙ্কিত মায়া ততক্ষণ পর্যন্ত রাফার মুখ চেপে রইল যতক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওদের গুহা হতে কত দূর না যাচ্ছে। এর মাঝেই দেখতে পেল ছেলেগুলো হাতে ফোনে আলোয় ওদের সন্ধান করতে। রাগান্বিত ছেলেগুলো মায়াদের খুঁজতে খুঁজতে গুহার সামনে দাঁড়াতে দাঁড়াতে গালি দিয়ে বলল, শালি দুইটা জীবনের দৌড় করাচ্ছে আজ। একবার শুধু পাইয়া নেই, দুইটারে কুবাইয়া মারুম শালিগো। নতুন মাইয়াটা আছে না, যেটা আমাদের তুইলা আনা মাইয়াটারে সারাইয়া লইয়া গেল, ওই মাইয়াটা বেশ চতুর। এই শালি আমাদের এত দৌড় করাচ্ছে। একবার খালি এই শালি ধরতে পারলে সবার আগে কুবাইয়া মারুম এইটারে। তারপর শালির কাঁচা মাংস সিদ্ধ ছাড়াই কাঁচা খামু। এই শালি আমার শরীরে জিত উঠাই দিছে। এইটা না ধরা পর্যন্ত শান্তি নাই। এই সবাই একত্রে দৌড়ানোর দরকার নাই, সবাই আলাদা আলাদা হইয়া দৌড়া। মাইয়ারা দুইটা আশেপাশেই হইব। এই পাহাড়ের বেশিক্ষণ দৌড়াইতে পারবো না। এর থেকে সামনে গেলেই ডাকাতের হাতে পড়ব। এর আগেই আমাদের মাইয়া দুইটারে ধরতে হইব। ছেলেটির কথা হইচইয়ের বাকি ছেলেগুলো সম্মতি দিয়ে সবাই আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়লো মায়াদের খুঁজতে। গুহার সামনে কারো উপস্থিত ঠাউর না পেয়েই রাফার মুখ ছাড়লো মায়া। বুকে হাত বেঁধে মায়া সুস্থির নিঃশ্বাস নেওয়ার মধ্যেই রাফা ভয়ার্থ গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল,
মায়া, ওরা সবাই তো তোর ওপর ভীষণ রেগে আছে আমাকে ছাড়িয়ে এসেছিস বলে। আমার জন্য তুই তো নিজের জীবনও বিপদে ফেলে দিলি। আজকে তুই না থাকলে এতক্ষণ হয়তো আমার সব শেষ হয়ে যেত ছেলেগুলোর হাতে। তোর ঋণ আমি কোনোদিনও শেষ করতে পারবো না। তুই আমার জন্য ফেরেস্তা হয়ে এসেছিস। আর তুই আমার জন্য রিনা খান হয়ে এসেছিস এই ফাটা বাঁশ গলা নিয়ে। বারবার সতর্ক করছি উঁচু গলায় কথা না বলতে, তারপরেও ফাটা বাঁশের মতো চিল্লিয়ে কথা বলছিস। তোর এই বাঁশ গলার জন্য আজ এই অবস্থা আমাদের, নয়তো সে কখন তোকে নিয়ে চুপি সারি পালিয়ে যেতাম। গলার এত জোর থাকলে তখন রাস্তায় পড়ে চিল্লালি না কেন? হ্যাঁ, অন্তত তোর গলার জোরে আমাদের বাস থেমে যেত, আমরাও নিরাপদে থাকতাম। পুনরায় রাফার উঁচু গলায় মায়া খানিকটা রাগ নিয়ে উঠত কথাগুলো ফিসফিসিয়ে শুধালো রাফাকে। মায়ার কথায় রাফা চুপ করে গেল। সত্যি তখন রাফা মায়াকে দেখে বোকামি করে না চিল্লালে হয়তো এখন ওদের এত দৌড়াদৌড়ি করতে হতো না, নিশ্চুপে পালিয়ে আসতে পারতো। রাফা নিজের ভুল বুঝতে পেরে মায়ার সঙ্গে আরো চেপে বসলো। মায়া উদ্দেশ্য করে নরম গলায় ফিসফিসিয়ে বলল, তুই অনেক সাহসী মায়া, তোকে দেখে এত সাহসী মনে হয় না। মনে হয় তুই ভীষণ বোকা আর সহজ সরল মেয়ে হবি। আচ্ছা, তোর ভয় করছে না ছেলেগুলোর হাতে ধরা পড়লে কি হবে আমাদের সেটা ভেবে? রাফার কথায় মায়া মাটির দেওয়ালে হেলিয়ে বসলো। ডান পায়ে ভীষণ ব্যথা করছে ওর। অন্ধকারে মায়া নিজের ডান পাটা ছুতেই চোখ খিচে গেল ব্যথায়। বুঝতে পারলো পা কেটে জখম হয়ে গেছে পুরোটা পা। মায়া দুহাতে ডান পাটাকে কাছে টানতে টানতে রাফার কথার উত্তরে বলল, ভয় পেলে কি হবে? আমাদের কে বাঁচাতে আসবে এখানে? আশেপাশে দেখছিস কাউকে তুই? তাহলে ভয় পেয়ে নিজেকে গুন্ডাদের হাতে তুলে দিব কেন? বল আমাকে। অন্ধকারে মায়ার পায়ের আঘাতটা ঠাউর করতে পারলো রাফা, সেই জন্য একইভাবে বলল, আমি তো বলিনি, আসলে আমি বলতে চাচ্ছিলাম এমন একটা পরিস্থিতির মাঝে তুই এত সাহস কোথা থেকে পাচ্ছিস? আমার তো ভয়ে জান বের হয়ে যাচ্ছে। আমি জানি না রাফা এত সাহস কোথায় থেকে পাচ্ছি, তবে আজ আমার মনের জোর এমনি আসছে বলেই নিজেকে ভীষণ সাহসী মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজ লড়াই করে হলেও নিজেকে বাঁচাতে হবে, কারণ আমি অন্য কারোর আমানত। আমাকে না পেলে সে পাগল হয়ে যাবে। আমার তার জন্য হলেও নিজেকে হেফাজতে রাখতে হবে রাফা। মায়ার কথার মানে বুঝতে পারলো না রাফা, সেই জন্য রাফা মায়াকে কিছু প্রশ্ন করবে তার আগেই রাফা বলল, তোর কাছে কোনো ফোন টোন হবে রাফা? থাকলে বের কর, কারোর সাথে যোগাযোগ করা দরকার, নয়তো এখান থেকে আমরা বের হতে পারবো না। মায়ার কথায় টনক নড়ল রাফার। ও দুটো ফোন সঙ্গে নিয়ে এসেছিল এই ট্যুরে। একটা টাচ ফোন, অন্যটা বাটন ফোন ছিল। টাচ ফোনটাতে সারাদিনের ছবি তোলাই বন্ধ হয়ে গিয়েছিল বলে ওর বান্ধবী নদীর কাছে সেটা জমা রেখেছিল। সেই জন্য এখন ওর কাছে সেই টাচ ফোনটা নেই। বাকি বাটন ফোনটা ওর ব্যাগেই ছিল, আর সেই ব্যাগটা ওর কাঁধ জড়িয়ে কোমরে ছিল। কিন্তু নেশাখোর ছেলেগুলো ওকে তুলে আনায় সময় হয়তো ব্যাগটা কোথাও না কোথাও পড়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত ওর গায়ে থাকবে না সেটা। রাফা নিজের গা চেক না করেই মায়াকে বলল, আমার কাছে কোনো ফোন নেই মায়া, একটা ফোন বাসায় ফেলে এসেছি, অন্যটা ব্যাগে ছিল। ছেলেগুলো আমাকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও পড়ে গিয়েছে। রাফার কথায় মায়ার তৎক্ষণাৎ উত্তর আসলো। মায়া বলল, তোর কোমরে যে ব্যাগটা ঝুলছে ওইটাতে ফোন টোন নেই? আমার কোমরে ব্যাগ মানে? কথাগুলো বলতে বলতে রাফা নিজের শরীরে হাত বুলিয়ে দেখলো সত্যি সত্যি ওর কাঁধে ব্যাগটা এখনো রয়েছে। দীর্ঘ সময়ের আতঙ্কের দৌড়াদৌড়িতে রাফার মনে হয়েছিল ওর ব্যাগটা নাও থাকতে পারে। তবে এই মুহূর্তে ব্যাগটা পেয়েই রাফা খুশিতে আত্মহারা হয়ে তৎক্ষণাৎ ব্যাগটা হাতে নিতে নিতে মায়ার উদ্দেশ্যে বলল, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটা আছে, একটা ফোন, দাঁড়া দিচ্ছি। ছোট ব্যাগটা থেকে একটা বাটন ফোন বের করে সেটাতে আলো জ্বালিয়ে মায়ার হাতে দিল রাফা। ফোনটা পেয়ে মায়া খুশিতে আত্মহারা হয়ে রাফাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল। এই অসময়ের এই ছোট ফোনটা আজ জীবন বাঁচাবে ওদের। পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলেই মায়া ভীষণ খুশি হলো। রাফা থেকে ফোনটা হাতে নিতেই মায়া আগে নিজের পায়ে ফোনের আলো ফেলে দেখলো ওর পায়ের কি অবস্থা। অল্প আলোয় মায়ার পায়ের দিকে তাকাতেই রাফা আতঙ্কে চেঁচিয়ে ওঠার মতন মায়ার পা দুটো হাতে ধরতে চেয়ে ফিসফিসিয়ে বলল, হায় হায় মায়া, তোর পা তো পুরো শেষ, রক্তাক্ত হয়ে আছে। এই পায়ে এতক্ষণ দৌড়াচ্ছিস? মায়া রাফার হাত থেকে নিজের পা ছাড়িয়ে হাতের ফোনটা রাফার হাতে দিল ওর পায়ে আলো দিতে।
পায়ের ব্যথায় মায়ার মাথা পর্যন্ত টনটন করছে ব্যথায়। লাল রক্তে রক্তাক্ত হয়ে আছে মায়ার পুরো ডান পা। এমনকি মায়ার পরিহিত সাদা সালোয়ারের নিচটা রক্তের ছিটায় লাল লাল হয়ে আছে। মায়া পা বাড়িয়ে ডান পায়ের সালোয়ারটা একটু টেনে উপরে তুলল। পায়ের রক্ত পড়া বন্ধ করতে নিজের গায়ের সাদা ক্রসিং বেল্ট টেনে খুলে শক্ত করে বাঁধল নিজের পায়ে। তারপর রাফার হাত থেকে ফোনটা নিতে নিতে সেটাতে নাম্বার টাইপিং করে কল মিলালো আরিফকে। কিন্তু নেটওয়ার্ক সমস্যা হওয়ায় মায়ার সেই কল কেটে যাচ্ছে বারবার। মায়া বুঝতে পারল গুহায় ভিতরে নেটওয়ার্কের সমস্যাজনিত কল করা যাচ্ছে না। তাই মায়া এগিয়ে বসলো গুহার সামনে। অল্প উঁকি মেরে মাথা বের করে গাছপালার আড়াল হতে দেখলো বাহিরে কেউ আছে কিনা। আশেপাশে তেমন কাউকে দেখা না গেলেও ছেলেগুলোর খাক ছেড়ে ডাকাডাকির শব্দ কানে আসছে মায়ার। আতঙ্কিত মায়া খুবই সতর্কতার সহিত গায়ের হিসাবটা দিয়ে ফোনের আলো আটকে কল মিলালো আরিফকে। আরিফের ফোনে চার্জ না থাকায় বন্ধ পেতেই মায়া ভীষণ অসহায় বোধ করলো। বিপদের সময় ভাইকে না পেয়ে সাহসী মায়া নিঃশব্দে ঝরঝর করে কেঁদে উঠল। মায়ার এত বিপদের সময় যদি আরিফকে না পাই তাহলে মায়ার মৃত্যু নিশ্চিত। কারণ একমাত্র আরিফই মায়ার আশেপাশে আছে। আর আরিফ পারবে বাসগুলো পুনরায় ফেরত এনে মায়াদের বাঁচাতে। অসহায় মায়া আর সাহস ধরে রাখতে না পেরে যখন নাক টেনে নিঃশব্দে কাঁদতে লাগলো, তক্ষুনি রাফা এগিয়ে এসে মায়াকে সাহস দিয়ে বলল, তোর ভাইয়ের নাম্বারে কল না গেলে অন্য কাউকে কল দে না মায়া। স্যারদের কারো নাম্বার মুখস্থ পারিস তুই? পারলে দ্রুত কল দে, বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না আমরা। এখান থেকে উঠতে হবে আমাদের, নয়তো ছেলেগুলোর হাতে ধরা পড়ে যাব যে কোনো সময়। রাফার কথায় মায়া ওকে জানালো কোনো স্যারদের নাম্বার ওর মুখস্থ নেই। এমনকি নিজের ফোনটাতেও কল দিতে পারছে না জুয়ের কাছে। কারণ মায়া নিজেই সেই ফোনের সিম খুলে রেখেছিল যাতে হৃদ কল দিতে না পারে। এই অবস্থায় মায়া নিজের পরিবারের কারো কাছেও কল দিতে পারবে না। তাহলে সমস্যা আরো বাড়বে। স্যারদের কারো নাম্বারও মায়া মুখস্থ জানে না। মায়া শুধু আরিফ, জুই আর বাড়ির কয়েকটা ফোন নাম্বার মুখস্থ জানে। আর ওর স্বামীর নাম্বারটাও মুখস্থ জানে। 1 মিনিট, মায়া ওর স্বামী থেকে তো এই মুহূর্তে সাহায্য চাইতে পারে ওকে বাঁচাতে। মায়ার বিশ্বাস আরিফের থেকেও দ্রুত ওর স্বামী ওকে বাঁচাতে সাহায্য করবে। আজ যদি এখানে মায়ার শেষ যাত্রা হয় তাহলে ওর শেষ কথা হবে স্বামীর সাথে। মায়ার ওর স্বামীর কাছ থেকেও তো ক্ষমা চাওয়া উচিত। মায়া তাকে অমান্য করে আজ বিপদের মুখে পড়ছে। নিজেকে আর কতক্ষণ বাঁচাতে পারবে জানা নেই মায়ার। তবে এতটা বুঝতে পেরেছে মায়ার মৃত্যু আজ নিশ্চিত। হয়তো আর নাও ফিরা হতে পারে আপনজনদের মাঝে। চারপাশে জঙ্গি আর পাহাড়ি ডাকাতের উৎপাত। যে কোনো সময় মায়ারা ধরা পড়ে যাবে। এর আগে মায়াদের এখান থেকে বের হতে হবে। আর এখান থেকে বের হওয়ার আগে মায়া শেষবারের মতো নিজের স্বামীর সাথে একটু কথা বলতে চায়। ঠোঁট চেপে কান্না আটকিয়ে কাঁপা কাঁপা হাতে হৃদের নাম্বারে কল লাগালো মায়া। অল্প সময় নিয়ে হৃদের ফোনে রিং হতেই মায়া মুখে হাত চেপে ঝরঝর করে কেঁদে উঠল। রাত তখন 11:50 ঘরে। হৃদ কফি হাতে ফাইল চেক করছিল কাপে চুমুক দিতে দিতে। সে মূলত রাত 1টা ফ্লাইটে যাবে দুবাই ব্যবসায়ী কাজে। সেই জন্য একদম পরিপাটি রেডি হয়ে হাতে কাজগুলো সারছিল। হৃদের উপস্থিতি তার রুমেই ছিল। বিগত দিনে মায়ার খোঁজ খবর হৃদের কাছে ছিল। হৃদ জানতো তার বউ বাড়ি থেকে চট্টগ্রাম গিয়েছে আজ 10 দিন হলো। হৃদের সাথে মায়ার যোগাযোগ না থাকলেও সেখানকার ছেলেপেলেগুলো হৃদকে তার বউয়ের খবরাখবর দিয়ে থাকতো। কিন্তু বিগত 3 দিন ধরে হৃদের কাছে মায়ার খবর তেমন একটা ছিল না। তার কারণ হৃদ আজ সন্ধ্যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশ এসেছিল। এখন আবার দুবাই যাবে। সে মূলত ইন্ডিয়া থেকেই দুবাই চলে যেত, কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ ফাইল রিচেকের জন্য বাংলাদেশ থেকে দুবাইয়ে টিকিট করতে হয়। সেই সন্ধ্যার পর থেকে হৃদ ফ্রেশ হয়ে নিজের ফাইলগুলোই রিচেক করছিল। এর মাঝে আননোন নাম্বার থেকে কল আসায় হৃদ ফাইল থেকে এক পলক দৃষ্টি উঠিয়ে ফোনে চোখ বুলিয়ে পুনরায় নিজের কাছে মনোযোগ হলো। অপরিচিত নাম্বার তার কখনো রিসিভ করা হয় না, তাই মায়ার কলটিও স্বাভাবিকের ন্যায় রিসিভ করা হলো না। কিন্তু পরপর একইভাবে একই নাম্বার থেকে অনবরত কল আসায় হৃদ বিরক্ত হয়ে হাতের ফাইল আর কফিটা রেখে দিল টেবিলে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে তুলতেই মায়ার ফোবানোর শব্দে হৃদের মস্তিষ্ক টনক নড়ে উঠল। সে বুঝতে পারলো এই অসময়ে তার বউ কল করেছে। বৈদ্যুতিক শক লাগার মতন হৃদের শরীরে রক্ত টকবগিয়ে উঠল মায়ার ভয়ার্থ কান্নায়। হৃদ অস্থির গলায় মায়াকে শুধালো, জান, জান কি হয়েছে? কান্না করছো কেন?
কোনো সমস্যা? হৃদের আদুরে গলায় ঝরঝরে কেঁদে উঠল আতঙ্কিত মায়া। এতক্ষণ সাহসী নারী হয়ে থাকলেও হৃদের আদুরে গলায় ভীষণ দুর্বল হয়ে উঠল মায়া। নারী তার শখের পুরুষের কাছে এমনই দুর্বল হয়, প্রমাণ মায়া নিজেই। আমাকে বাঁচান নেতা সাহেব, আমি মনে হয় আর আপনার কাছে ফিরতে পারবো না। আমি আপনার কথা শুনিনি, অবাধ্য হয়েছি, সেজন্য ভাগ্য আজ আমাকে আপনার কাছে ফিরতে দিচ্ছে না। আপনার সাথে আমার আর এক জন্মের বেঁচে থাকার ইচ্ছাটা অপূর্ণ রয়ে গেল। আমি মরে যাব নেতা সাহেব, ওরা আমাদের বাঁচতে দেবে না। মায়ার হেঁচকি তোলা কান্নার দরুন খুবই ফিসফিসে কানে বাটন ফোনটি চেপে হৃদকে উক্ত কথাগুলো বলল মায়া। চারপাশে ঘুটঘুটে অন্ধকারে নিস্তব্ধতায় মায়া অল্প স্বরে কথাগুলোও যেন প্রতিধ্বনি হচ্ছে বারবার। আতঙ্কিত মায়া ফোনের আলোটাও গায়ের হিজাবটা দিয়ে চেপে ধরে রেখেছে ভয়ে, যাতে আলোটা বাহিরে না যায়। হৃদ মায়ার আতঙ্কিত স্বর আর ভাঙা গলার কথাই বুঝতে পারলো পরিস্থিতি ঠিক নেই, তার বউ ভালো নেই। রাত তখন প্রায় 11:30। ঘরে হৃদের উপস্থিতি ঢাকা আর মায়া চট্টগ্রামে। মায়ার কি হয়েছে সেটাও জানে না সে। হৃদ কিছু বলবে তার আগেই মায়া আবারও একই ভঙ্গিতে ফুপিয়ে উঠে কান্নায়। হৃদ খই হারায়, মন মেজাজ দুটোই হারিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। মায়া শুনতে পায় ফোনের ওপাশে হৃদের সচিৎকার, সেই সাথে ভাঙচুরের তাণ্ডব। মায়া আতঙ্কিত হতেই হৃদের চিৎকার ভেসে আসে ফোনের ওপাশ থেকে। রিত, এই রিত, কই আছিস তুই? লোকেশন বল। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চেপে বলতে চাইল, আমি জানি না কোথায় আছি, আশেপাশে কিচ্ছু চিনি না। ওরা আমাদের খুঁজছে, ওরা পাহাড়ি জঙ্গি, আমাদের মেরে ফেলতে চায়। প্লিজ আপনি আমাদের বাঁচান, আমি মরতে চাই না। আমার আপনার সাথে এখনো সংসার করা হয়নি, আপনার জন্য বউ সাজা হয়নি, আপনাকে নিয়ে এক জনমের স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান নেতা সাহেব, প্লিজ। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না, প্লিজ আমাদের সাহায্য করুন। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চাপলো, ফিসফিসিয়ে বলতে চাইলো, আমি জানি না কোথায় আছি, আশেপাশে কিচ্ছু চিনি না। ওরা আমাদের খুঁজছে, ওরা পাহাড়ি জঙ্গি, আমাদের মেরে ফেলতে চায়। প্লিজ আপনি আমাদের বাঁচান, আমি মরতে চাই না। আমার আপনার সাথে এখনো সংসার করা হয়নি, আপনার জন্য বউ সাজা হয়নি, আপনাকে নিয়ে এক জন্মের স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান প্লিজ নেতা সাহেব, আমি আপনাকে ছেড়ে মরতে চাই না, প্লিজ আমাদের বাঁচান। মায়ার কান্নায় হৃদের মন অস্থির হলো, ছটফটে ব্যাকুল হলো মস্তিষ্ক। হুট করেই যেন হৃদ বুঝতে পারলো তার বউকে ছাড়া সে একেবারেই অচল। এই মেয়ের কিছু হবে ভেবেই যেন তার নিঃশ্বাস আটকে আসছে। আল্লাহ না করুক তার বউয়ের কিছু হলে। এর বেশি ভাবতে পারলো না হৃদ। নিঃশ্বাস আটকে আসার মতন থমকে দাঁড়ালো, বলিষ্ঠ হাত জোড়াই কম্পন অনুভব করলো মুহূর্তেই। হৃদ নিজের সেই কম্পিত হাতের দিকে তাকালো, ডান হাতটা রক্তে ছুপছুপ, হয়তো তখন টেবিলের জিনিসপত্র ছুঁড়ে ফেলার মতো ধারালো কিছুতে লেগে কেটে গেছে। তাজা রক্তে ব্যথা তার অনুভব হলো না, বরং ভীষণভাবে বুক কাঁপলো। কলিজা নড়ছে বউয়ের বিপদের কথা শুনে। হৃদের এতদিন মনে হতো বউকে শুধু সে পছন্দ করে, হৃদ চাইলে ঠিকঠাক সংসার করার মতন, কিন্তু এখন মনে হচ্ছে তার পুরো দুনিয়া ঘুরে এই মেয়ের আগে পিছু। এই মেয়ের শূন্যতা সে নিতে পারবে না। হৃদের সাধ্যের বাহিরে বউকে হারিয়ে বাঁচা। অস্থির উত্তেজিত হৃদের কণ্ঠেশ্বর কমে আসলো অসহায়ত্বে। এই প্রথম মনে হলো হৃদ অসহায়, ভীষণভাবে অসহায় এই নারীর সামনে। তার ক্ষমতা, টাকা পয়সা কিচ্ছু কাজে দিচ্ছে না, সে পারছে বউকে সেভ করতে। অস্থির হৃদ ব্যাকুলতা চেপে ধীর গলায় মায়াকে শুধালো, জান, রিল্যাক্স, এই তো আমি আছি, কিছু হবে না তোমার। শুধু একবার ঠান্ডা মাথায় বলো তুমি কোথায় আছো। আশপাশটা চেনার চেষ্টা করো জান। হৃদের নরম স্বরের পিছনে তীব্র অস্থিরতা ঠাউর করতে পারলো না ফোনের ওপাশে থাকা মায়া, বরং একইভাবে ফুপানো গলায় মায়া বলল, আমি জানি না তো কোথায় আছি, আশেপাশে কিচ্ছু চিনতে পারছি না। অন্ধকারে আমাদের কলেজ বাস আমাদের রেখে চলে গেল অনেক আগেই। বিগত 2 ঘন্টা ধরে আমি আর আমার এক ফ্রেন্ড এই পাহাড়ের মাঝে দৌড়চ্ছি জঙ্গি ছেলেদের হাত থেকে বাঁচতে। এখন আর দৌড়ানোর শক্তি নেই নেতা সাহেব, আমরা দুজনেই আহত। পাহাড়ের একটা গুহায় লুকিয়ে আছি, আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারবো জানি না। আশেপাশে জঙ্গি ছেলেগুলো আমাদের খুঁজছে, ধরতে পারলে সব শেষ। ইজ্জত আর আপনাকে দুটো হারাবো নেতা সাহেব, প্লিজ আমাদের সেভ করুন, প্লিজ প্লিজ। মায়ার আকুতি কথায় হৃদের মেজাজ খারাপে রক্ত টকবগিয়ে উঠল রাগে রিরি করে। সে পারছে মায়াকে চিবিয়ে খেতে, তার না পারার
তার না করার সত্ত্বেও মায়ার ট্যুরে যাওয়ার বিষয়টা হৃদের মেজাজ খিচালো। হাতের কাছে থাকা কফির মগটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারতে মারতে চেঁচালো হৃদ। তুই গিয়েছিলি তুই আমাকে না বলে? রিত, রিত, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যদি তোর কিছু হয় আমি সব শেষ করে দিব রিত। আমার হৃদের বাকি কথাগুলো শেষ করার আগেই টুটটুট শব্দ করে মায়া কলটি কেটে যেতেই হৃদের পাগলামো আরো বাড়লো। হৃদ বুঝতে পারছে তার বউ খারাপ কোনো জঙ্গির হাতে পড়েছে। হৃদ মন মস্তিষ্ক অচলে কম্পিত হাতে দ্রুত কল মেলালো মায়াকে, অথচ রাফার ফোনের ব্যালেন্স শেষ হতেই কল কেটে গেল। মায়া হ্যালো হ্যালো বলে পুনরায় সময় ব্যয় না করে হৃদকে কল করতে গিয়ে বুঝতে পারলো ফোনে ব্যালেন্স না থাকার বিষয়টি। বিপজ্জনক অবস্থায় মায়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, তার আগেই উচ্চস্বরে মুঠো ফোনটি বেজে উঠল অন্ধকার নিস্তব্ধতা কাটিয়ে। ফোন সাইলেন্ট না থাকায় সেই শব্দ আশেপাশে ছড়িয়ে পড়তেই মায়া তাড়াহুড়ো করে কলটি রিসিভ করে কানে তুলতেই শোনা গেল আশেপাশের জঙ্গি ছেলেগুলোর মাঝে হইচই। মায়ার ফোনের শব্দে তাদের কানে ততক্ষণে পৌঁছে গেল এবং সেই শব্দ ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলেগুলো একত্রে হয়ে খোঁজ করলো মায়াদের। ভাগ্য খারাপ হওয়ায় মায়া হৃদের কল রিসিভ করে হ্যালো বলার আগেই গুহার বাহিরে উপস্থিত পেল সেই ছেলেগুলোর। আতঙ্কিত মায়া হৃদের ফোনটি রিসিভ করেও চুপ করে রইল ভয়ে। জড়সড় অবস্থায় গুহার ভেতরে সিটিয়ে বসতেই ফোনের ওপাশে হৃদের অস্থির অনবরত ডাকাডাকি শুনতে পেল। মায়া হৃদের ফোন দুহাতে মুঠোয় চেপে চুপ করে যেতেই গুহার বাহিরে জঙ্গি ছেলেগুলোর হইচইয়ের কথা শোনা গেল। ঝরঝরে চট্টগ্রামের ভাষায় বলতে শোনা গেল একে অপরকে, এই এই খোঁজ খোঁজ, ফোনের আওয়াজটা এই দিকটা থেইকাই আসছে। মাইয়া দুইটা মনে হয় আশেপাশেই কোনোখানে লুকাইয়া আছে, তাড়াতাড়ি খোঁজ। শালি দুইটারে পালাইলে জীবনের কষ্ট দিয়া মারমু। মারুফ নামে ছেলেটির কথাই তৎক্ষণাৎ সাই জানালো তিতাস নামের হ্যাংলা পাতলা ছেলেটি। মায়ার উপর ক্ষোভ প্রকাশ করে বলতে লাগলো, হ ভাই, নতুন মাইয়াটারে একটু বেশি কষ্ট দিতে হইব। হেতি আমাকে সাফিনের অবস্থা খারাপ কইরা দিছে, হের মাথাটা ফাটাইয়া ভাগ ভাগ করে দিছে। হ্যাঁ, এই মাইয়া বহুত চালাক, আমাকে এত দৌড়ের উপর রাখছে এই মাইয়াটাই। এই শালিরে আগে ধর্মু সবাই মিলে, কষ্ট করে কয় সব আজ রাতেই বুঝাবো। এই শালি আশেপাশেই কোনোখানে লুকাইয়া আছে, তোরা তাড়াতাড়ি খোঁজ, আবার পালাইবার আগেই। ছেলেগুলো চিল্লাচিল্লি কথা ফোনের ওপাশে হৃদের কানেও পৌঁছলো। এই প্রথম আতঙ্কে হৃদের বুক কাঁপলো থরথর করে। মনে হলো হৃদের দুনিয়ায় ঘুরছে। থমকে যাওয়ার মতন হৃদের দুনিয়াটা শেষ হয়ে যাবে মুহূর্তে। হৃদ তার কিছুই করতে পারবে না। তার বউ বিপদের মুখে দাঁড়িয়ে আর হৃদ ঢাকায় নিজের বাড়িতে। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে হৃদের যতটা সময় লাগবে ততক্ষণে সবকিছু শেষ হয়ে যাবে। তার বউকেও চিরতরে হারিয়ে ফেলবে। হারানো ভয়ে হৃদের সমস্ত কায়া নাড়িয়ে কেঁপে উঠল শরীর। দুর্বলতায় শরীরের শক্তি খুইয়ে পড়তেই পাশের টেবিলটা শক্ত করে আঁকড়ে ধরল। ফোনটা কানে চেপে কম্পিত স্বরে হৃদ বলল, আমার জন্য নিজেকে কিছুক্ষণ সেফ রাখতে পারবে বউ? ওয়াদা করছি বেশিক্ষণ অপেক্ষা করাবো না তোমাকে। তোমার জামাই সুপারম্যান হয়ে হলেও পৌঁছাবে তোমার কাছে, শুধু একটুখানি রক্ষা করবে নিজের জান। হৃদের দুর্বলতার ভাষা মায়ার কান্নার কারণ হলো। অসাবধানতার বশে ফের ফুপিয়ে কেঁদে উঠতেই বাহিরের ছেলেগুলো ঠাউর করতে পারলো মায়াদের উপস্থিতির ঠিকানা। হইচই ছেলেগুলো গুহার সম্মুখে আসতেই মায়া হৃদের কথা উত্তর করার আগেই আতঙ্কে ফোন হাতে নিয়ে অপর হাতে রাফা হাতটা চেপে গুহার ভেতরের পথে হামাগুড়ি দিয়ে প্রাণপূর্ণ দৌড়ালো বাহিরের রাস্তায়। ততক্ষণে ছেলেগুলো বন্ধ গুহার মুখ খুললো মায়ার ঢেকে দেওয়া গাছপালা টেনে সরিয়ে। হামাগুড়ি দিয়ে বসে সবার ফোনের আলো গুহার ভেতরেই ফেলতেই দেখলো মায়া রাফাকে নিয়ে গুহার ভিতরের পথে চলে যেতে। হইচইয়ের চিৎকারে মারুফ ছেলেটি আগে চেঁচালো, সবার উদ্দেশ্যে বলল, এই তো শালি দুইটারে পাইছি। এইবার যাইব কই? আরে ধরা তো পড়বই। এই তিতাস, তুই পলাশ রে নিয়া গুহার ভেতরে ঢোক, আর আমি রাসেল, সুজন, রতন, মানিক এই গুহা শেষ মাথায় গিয়া দাঁড়াই। শালি দুইটা বাহির হইলেই কেল্লা পথে। আরে চল 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 সবাই চল, মাইয়া দুইটা বাহির হইবার আগেই ধরতে হইব। হ্যাঁ,
মারুফ ছেলেটির কথায় তৎক্ষণাৎ তিতাস আর পলাশ নামক ছেলেটি গুহায় ঢুকলো মায়াদের পিছন পিছন। বাকি ছেলেগুলোও অন্ধকার রাস্তায় দৌড়ালো গুহার শেষ রাস্তার দিকে, যেটা দিয়ে মায়াদের বের হওয়ার কথা। চারিদিক থেকে বিপদে ঘেরা মায়া তখনও প্রাণপূর্ণ চেষ্টা করেছে দ্রুত বের হতে। এই গুহায় যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। আতঙ্কিত মায়া রাফা অনুভব করলো ওদের পেছন পেছন জঙ্গি ছেলেগুলো প্রবেশ করছে গুহায়। বাঁচতে হলে ওদের এই মুহূর্তে কি করতে হবে জানা নেই, তবে মায়া যে কোনো বিনিময়ে নিজের ইজ্জত খইয়ে মরতে চায় না। মরার হলে সে এমনিই মরবে। মুঠোফোনের ঈদের কলটি অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে, যথেষ্ট নেটওয়ার্কের সংযোগ না থাকায়। হৃদ মায়াকে বারবার কল দিবে সেটা মায়া জানে, কিন্তু মায়ার কিছুই করার নেই। এই মুহূর্তে মায়া প্রাণ বাঁচানো দায়ে দৌড়চ্ছে না, বরং ইজ্জত খোয়ানোর ভয়ে পালাচ্ছে। ভাগ্যক্রমে গুহার শেষ মাথায় আসতেই মায়া দেখলো এই গুহার দুটো সড়ক পথ দুদিকে চলে গেল। প্রথম অবস্থায় মায়া বুঝলো না ডান দিকে যাবে নাকি বাম দিকের রাস্তায় যাওয়া উচিত। সময় নষ্ট না করে অনবরত আল্লাহর নাম নিতে নিতে ঘুরে গেল বামের রাস্তায়। ভাগ্য সহায় হওয়ায় সেফলি গুহার থেকে বের হতেই দেখলো ওদের থেকে অনেক দূরে গুহার অপর মুখে সবাই উৎপেতে দাঁড়িয়ে মায়া রাফাকে ধরতে। আতঙ্কিত রাফা কিছু বলবে তার আগেই হঠাৎ পায়ে টান অনুভব করতেই দাঁড়িয়ে থাকা রাফা উল্টে পড়লো মাটিতে। রাফার চিৎকারে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো মায়াদের দেখতে পেয়ে হইচয়ে এই দিকটাই দৌড়ালে মায়া দ্রুত রাফাকে টেনে ধরতে চেয়ে বুঝতে পারলো গুহার ভিতরে থাকা তিতাস ছেলেটি রাফার পা আঁকড়ে ধরে আছে যেতে না দিয়ে। তাড়াহুড়োই মায়া কি করবে বুঝতে না পেরে হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে মারলো গুহার ভিতর। পাহাড়ি লাল বালু মুঠো ভর্তি নিয়ে অনবরত ছুঁড়ে মারায় মুহূর্তেই চেঁচালো তিতাস আর পলাশ নামক ছেলে দুটো। মায়ার হঠাৎ বালুর আক্রমণের জন্য প্রস্তুত ছিল না তারা। নিজেদের চোখ বাঁচাতেই রাফার পা ছেড়ে দিতেই মায়া রাফাকে টেনে তুলে ফের দৌড়ালো পাহাড়ের উঁচু পথে। বেখেয়ালি মায়া রাফাকে বাঁচাতে গিয়ে তাড়াহুড়ো হাতের ফোনটা সেখানে ফেলে আসলো। কিছুটা পথ দৌড়তে দৌড়তে কানে আসলো ফোনের রিংটোনের শব্দ। আতঙ্কিত মায়া পিছন ঘুরে দেখলো গুহার সামনে অল্প আলোয় ফোনটি বাজছে। হয়তো হৃদের কল এসছে, কিন্তু ফিরে গিয়ে ফোনটা তুলে আনার সুযোগ মায়ার আর ছিল না। ততক্ষণে মায়ার পিছনে জঙ্গি ছেলেগুলোও ছুটছিল। অসহায় মায়া হু হু শব্দ করে কেঁদে উঠল। এমন অসহায় পরিস্থিতিতে মায়ার শুধু হৃদের কথাই মনে পড়ছে। মনে হচ্ছে এই যাত্রায় মায়া বেঁচে যাক, জীবন একটা সুযোগ দিক মায়াকে ওর স্বামীর কাছে ফিরে যাবার। মায়া কত স্বপ্ন জীবনকে নিয়ে, আজ যেন সব শেষে পথে লাগছে এই অন্ধকার পাহাড়ের পথে দৌড়িয়ে। উদ্দেশ্যবিহীন মায়াদের দৌড় শেষ হলো উঁচু পাহাড়ের শেষ প্রান্তে এসে। এখান থেকে এগোনোর পথ শেষ। সামনে মরণের গহীন খনন, পেছনে জঙ্গির আতঙ্ক। ওদের ফিরে যাবার পথ বন্ধ। এখান থেকে ঘুরে দৌড়তে চাইলে ততক্ষণে ধরা পড়ে যাবে জঙ্গির হাতে। মায়া রাফা দুজন হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে একে অপরের দিকে। দুজনের চোখে আতঙ্ক, ভয় আর অশ্রু। এরপর কি হবে দুজনেই জানে। এখান থেকে লাফ দিলে মৃত্যু নিশ্চিত, আবার দাঁড়িয়ে থাকলেও জঙ্গির হাতে ইজ্জত খইয়ে অসম্মানজনক মরতে হবে এটাও নিশ্চিত। দুই দিক থেকেই ওদের মৃত্যু নিশ্চিত। পার্থক্য শুধু পাহাড় থেকে লাফ দিলে সম্মানের সহিত মরবে, আর প্রাণের ভয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গিদের হাতে অসম্মানের সহিত ইজ্জত খইয়ে মরবে। দুর্বল শরীরে দুজনের আঁকড়ে ধরা হাতগুলো অনবরত কাঁপছে। পেছনে ছেলেগুলোর হইচইয়ের চিৎকার। মায়া রাফা দুজনেই ভয়ে আতঙ্কে পিছনে তাকালো। ছেলেগুলোর অনেকটা কাছে চলে এসেছে, যা করার মায়াদের এখনই করতে হবে। মায়া যখন পাহাড় থেকে লাফ দিবার মনস্থির করছিল তখনই আতঙ্কিত রাফা কাঁদতে কাঁদতে আকুতির স্বরে বাচ্চার আহাজারি করে বলল, আমি পারবো না মায়া, আমার দ্বারা হবে না এখান থেকে লাফ দেওয়া। আমি মরতে চাই না মায়া, আমি বাঁচতে চাই, আমার ভয় করছে। রাফার হাতটা শক্ত করে চেপে ধরার মতন মায়া তাকালো রাফার দিকে। একই কান্না মিশ্রিত কম্পিত স্বরে বলল, এর থেকে উত্তম আর সহজ মৃত্যু আমাদের আর হতে পারবে না রাফা। পেছনে 10টা ছেলে আছে, তাদের হাতে ধরা পড়া মানে বুঝিস তাদের ভোগের কারণ হব আমরা, তারপর তীব্র যন্ত্রণা দিয়ে মারবে। এর থেকে ভালো মরতে যখন হবেই তখন ইজ্জত বাঁচিয়ে আগেই মরে যাই। আমি পারবো না মায়া, প্লিজ আমাকে বাঁচা, আমি মরতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে চল। তোর তো অনেক সাহস, চল আবার দৌড়াই। তারপরেও লাভ দিতে চাই না, আমি বাঁচতে চাই।
রাফার বাঁচার তীব্র আকুতিতে মায়ার কান্না বাড়ল। মরতে কে বা চায়? মায়া চাই মরতে? নিশ্চিত মৃত্যু মুখে দাঁড়িয়ে রাফার যেমন বাঁচার আকুতি জানাচ্ছে, এর থেকে বেশি মায়ার আকুতি কোনোভাবে ওরা বেঁচে যাক। কিন্তু এরপর কিছুই করার নেই ওদের। হৃদের কথা মায়া স্মরণে আসতেই ঝরঝর করে চোখে পানি ছেড়ে দিয়ে দুর্বল গলায় বলল মায়া, তোর থেকে বহুগুণ বেশি আমার বাঁচার ইচ্ছে রাফা। আমি বিবাহিত। একটু আগে যার সাথে ফোনে কথা হয়েছিল সে আমার স্বামী। আমার বিপদের কথা শুনে তার পাগলামি ঠাহর আমি এখান থেকে পেয়েছি। কাল সকালে আমরা জীবিত থাকি বা মৃত, আমার মৃত দেহটা হলেও তার কাছে পৌঁছাবে। সে আমাকে ঠিক খুঁজে বের করবে। শুধু আফসোস থাকবে তার সাথে আমার ভালোবাসার লেনদেনটা হলো না। কিছু ইচ্ছে মানুষের অসম্পূর্ণ থেকেই থাকে। আমার তোর দুজনেই থাকবে আজ মরে গেলে। আমার তার সাথে তোর থেকে বেশি বাঁচার ইচ্ছেটা ছিল রাফা, কিন্তু বেঁচে ফেরার পরিস্থিতি আমাদের হাতে নেই। আর বর্তমানে হয় পাহাড় থেকে লাফ দিয়ে জান দিতে হবে, আর নয়তো ছেলেগুলোর হাতে নিজেদের মান হারাতে হবে। অপশন দুটো। কতগুলো পাহাড়ি জঙ্গি কুকুরের ভোগবিলাসের কারণ হওয়ার চেয়ে এখান থেকে লাফ দিয়ে মরে যাওয়া অনেক ভালো। মরতে যখন হবেই তখন ইজ্জত নিয়েই মরবো। চল। মায়া রাফার হাত টেনে ধরতেই রাফা ভয়ে আরো কাঁদতে লাগলো। উপস্থিত মৃত্যুর সামনে দেখে কেই বা মরতে চায়? বয়সে দুজনেই ছোট, 17 বছরের কিশোরী। তাদের দুনিয়াটাই হচ্ছে রঙিন, বাস্তবতা সম্পর্কে ধারণা নেই। উরুচণ্ডী মনে রঙিন স্বপ্ন, চোখে সবকিছু ভালো লাগে। এই বয়সে মেয়েরা রঙিন দুনিয়ায় বাঁচার আকাঙ্ক্ষার বহু বছরের দেখে, সেখানে হুট করে মৃত্যুকে আলিঙ্গন করার বুক ফাটা আর্তনাদের কারণ মায়া বোঝানো রাফার কাজে দিল না। সে মূলত মরতে চায় না, বাঁচতে চায়, কিন্তু কিভাবে বাঁচবে জানা নেই। মায়া এক হাত সে নিজের দুহাতে চেপে দাঁড়িয়ে আছে পাহাড়ের শেষ পৃষ্ঠে। বাঁচা মরার টানাটানিতে ততক্ষণে ছেলেগুলো মায়াদের ছুঁই ছুঁই 10-12 কদম দৌড়ালেই হাতেন লাগালে। কিন্তু এই অবস্থায় মায়া রাফাকে নিয়ে লাফ দিতে পারছে না, কারণ রাফা নিজে যেমন লাফ দিচ্ছে না তেমনি মায়াকেই দিতে দিচ্ছে না। শক্ত হাতে মায়াকে চেপে আছে। জোড়াজুড়িতে মায়া ভীষণ আতঙ্কিত হলো। সামনে ছেলেগুলো হাতে একবার ধরা পড়লে সব শেষ। কিন্তু রাফাকে কে বুঝাবে এসব? মায়া আবারও ঘুরে পাহাড়ের তলদেশের অন্ধকার গহীনতায় তাকালো। পর মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে ছেলেগুলোর অবস্থান নিজেদের কাছে ঠাউর করতে পেরেই মায়া রাফার দিকে তাকালো। এই মুহূর্তে মায়ার ইচ্ছে করছে রাফাকে দুগালে কতক্ষণ চড়াতে। মায়াকে আটকিয়ে মরার থেকে বাঁচতে পারবে এই মেয়ে, নাকি নিজেদের জন্য আরো বিপদ বাড়াচ্ছে? আতঙ্কিত মায়া কি করবে বুঝতে না পেরে হঠাৎ করেই রাফার হাত কামড়িয়ে ধরলো নিরুপায় হয়ে। ভয়ার্থ রাফা ব্যথা চিৎকার করে উঠতেই সেই সুযোগে মায়া রাফাকে নিয়ে তৎক্ষণাৎ লাফ দিল পাহাড়ের চূড়াই হতে। মায়াদের লাফের সাথে সাথে আতঙ্কিত মুখে চেঁচালো বাকি ছেলেগুলো। দৌড়ে মায়াদের অবস্থানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে তাকালো পাহাড়ের অন্ধকার তলদেশে। ভয়ার্থ মুখে তারা একে অপরের মুখ চাওয়াচাইও করলো। মূলত তাদের ধারণাতে ছিল না মেয়ে দুটো হুট করে পাহাড় থেকে ঝাঁপ মারবে। এই পাহাড়ি এলাকায় জায়গায় জায়গায় চেনা তাদের, তারা হলপ করে বলতে পারবে মেয়ে দুটো এইখানে ঝাঁপ দিয়ে নিজেদের মৃত্যু নিশ্চিত করেছে। এদের মাঝে ছেলেগুলোর সর্দার মারুফ লোকটা রেগে বেগে গাড়ি ছুড়ল মায়াদের উদ্দেশ্যে। দীর্ঘ সময় দৌড়নোতে হাঁপাতে হাঁপাতে বলল,